छुपी बहुत हुई, सामने आ जाना। कहाँ कहाँ ढूंढा तुझे, थक गई है अब तेरी माँ। आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। क्या बताऊं माँ कहाँ हूँ मैं, यहाँ उड़ने को मेरे खुला आसमां है। तेरे किस्सों जैसा बोला सरोगा जाए यहाँ सपनों वाला। मेरी पतंग होती फिक्र उड़ रही है माँ, डोर कोई लुट नहीं बीच से काटे ना। आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। आजा सांझ हुई, मुझे तेरी फिक्र धुंधला गई, देख मेरी नजर आ जाना। অন্বেষা সপ্তক, তোমরা অপেক্ষার গান শোনাবার জন্য আমাদের অপেক্ষায় রেখেছিলে, এবার আমরা তোমাদের অপেক্ষায় রাখবো আর কিছুক্ষণ, আর একটা গানের জন্য, আর একটা উৎসবের জন্য। অপেক্ষা এমন একটা শব্দ যেটা রাজপথ নয়, যেটা একটা ছোট গলি, যার এক প্রান্তে দাঁড়িয়ে আছেন আমাদের মায়েরা, অপর প্রান্তে অন্ধকারে দাঁড়িয়ে আছেন আমাদের বাবারা। মায়েরা তাকিয়ে আছেন কখন সন্তান ফিরবেন, আর যদি তারা দেরি করে তাহলে যখন উৎকণ্ঠা একেবারে শেষ সীমায় গিয়ে পৌঁছেছে, তখন আমরা দেখতে পাই সেই অন্ধকার গলির ও প্রান্ত থেকে বাবার হাত ধরে সেই কাঙ্ক্ষিত সন্তান ফিরে আসছে মায়ের কাছে। একটা অপেক্ষার গলি শেষমেশ একটা মিলনের একটা উৎসবে পরিণত হচ্ছে। আমাদের আজকে সেই রকম অপেক্ষার অবসান, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন দুজন মানুষ যাদের বাবা মার গল্প শুনবো, ওই দুপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাবা মার গল্প। এ পাশে আছে আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পুষ্পিতা। কেমন আছো? ভালো আছি। তোমার বাবা এসছেন সঙ্গে, ওনার সঙ্গে একটু আলাপ করে নি। আমার বাবা ঋষিকেশ মুখোপাধ্যায়। ঋষিকেশ বাবু নমস্কার। নমস্কার। কেমন বোধ হচ্ছে? ভালো আছেন তো? খুব ভালো। ভাস্বর নমস্কার। বাবা তোমার সঙ্গে চেনা জানা তো সে মনে হয় কত জন্ম আগে থেকে মনে হয়, এরকম, হ্যাঁ? বহু দিন। তা আমি তোমায় জিজ্ঞেস করি যে আজকে তুমি তো এসছো, কিন্তু তোমার সঙ্গে যে বাবা মা এসছেন এইটা হচ্ছে আমাদের পরম পাওয়া। তো ওনাদের সঙ্গে আলাপ করে নি। আমার বাবা নৃপেন চট্টোপাধ্যায়। নৃপেন বাবু নমস্কার। আর আমার মা অপর্ণা চট্টোপাধ্যায়। অপর্ণা দেবী নমস্কার। ছেলের সঙ্গে অনেকদিন ধরেই আলাপ আছে, কিন্তু আপনাদের সঙ্গে সেরকম ভাবে ঘন করে আলাপ নেই, কিন্তু ছেলে আপনাদের এত ভালো, প্রায় কিন্তু গপ্পগাছার মাঝখানে বাবা মার কথা বলতো। এইটা কি আপনারা খোঁজ পেতেন? এতদিন পরে আপনাদের কাছে শুনছি, এটা ভালো লাগছে। গিয়ে আর জানাতো না? গিয়ে কিছু বলতো না, বাড়ি গিয়ে তোমাদের কথা হতো। হ্যাঁ, তখন উল্টো দিকের গল্প আসছে। আরেকটা কথা একটু বলি যে বেশ কয়েক বছর আগে আমরা একসঙ্গে রুদ্ধ সঙ্গীত দেখতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। প্রচন্ড মুগ্ধ। তোমার অভিনয় তো নতুন করে কিছু বলার নেই, তবে রুদ্ধ সঙ্গীত দেখে মা বাবা বলেছিল যে হ্যাঁ, মানে অনেকদিন পর এমন কাউকে দেখলাম স্টেজে, দেখে মন ভরে গেল। বাহ, এটা আমার প্রাপ্তি, এই যে আজকে শুনলাম আবার নতুন করে। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, যে এই যে তুমি এখন যে বড় হয়ে গেলে, অনেক দায়িত্ব নিলে, কিন্তু তুমি কি সত্যি সত্যি মনে করো বড় হলে ওদের কাছে, নাকি? আমার মনে হয় কি জানো তো দেবুদা, এটা রোল রিভার্সাল হয়ে গেছে। আমার মনে হয় বয়স হয়ে গেলে মানুষ একটু বাচ্চা হয়ে যায়। বাবা হয়তো বললো না আমি এটা পারবো না, বাবা পারবে না, পায়ে ব্যথা আছে, পড়ে যাবে, করো না। বা মা হয়তো বললো না না আমি ঠিক আছে, আজকে একটু গড়িয়াহাটের মোড়ে হাঁটবো। বললাম খবরদার নয়, দুদিন আগে হসপিটাল থেকে ফিরেছে, এখন কোনো হাঁটাহাঁটি নয়। তো ওইটা একটু কন্ট্রোল করে রাখতে হয়, কোনো উপায় নেই। বাহ। তা পুষ্পিতা, বাবা সম্পর্কে কিছু বলবে? বাবাকে চিনতে আমার দুবার ভুল হয়েছিল, এটা আমি বলি। আমি নিজের বাবাকে দুবার চিনতে পারিনি। হ্যাঁ, সেটা একদম ছোটবেলায় একবার ঘটেছিল। আমার চেনা বাবার গালে দাড়ি ছিল। হ্যাঁ,
বাবা যেদিন প্রথমবার দাড়ি কেটে বাড়ি ফিরলো, আমি বাবাকে চিনতে পারিনি এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম সিঁড়িতে দেখে। মার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছিলাম, ভাবলাম কেউ একজন অন্য কেউ এসছে। তখন তুমি ছোট, অনেক ছোট। মা আমাকে বলে, ভয় পাচ্ছ কেন, বাবা তো। আমি অনেক অনেক কষ্টে বোঝার চেষ্টা করে মাকে বলেছিলাম যে আমার কি তাহলে দুটো বাবা, একটা দাড়িওয়ালা বাবা, একটা দাড়িওয়ালা বাবা। আরেকবার ঘটলো ব্যাপারটা, সেটা অনেক পরে। বাবা অফিসে ইয়ারলি যে প্রোগ্রামগুলো হতো, বাবা নাটকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতো। আমি খুব ছোটবেলা থেকে এটা দেখে আসছি। একবার হলো আমি তখন উদ্বোধনী সঙ্গীত গাইবো বাবার অফিসের প্রোগ্রামে, আর বাবা চাক ভাঙা মধুতে জটার চরিত্রে অভিনয় করবে, বৃদ্ধ জটা। হ্যাঁ, আমি গ্রিন রুমে ঢুকেছি, পাশেই বাবা। আমি বাবাকে চিনতে পারিনি, এমন বুড়ো মানুষের করে দিয়েছে, আর দাঁত ছাত সব ফোকলা করে দিয়েছে কালি দিয়ে। আমি কাকুদের গিয়ে বলছি, বাবা কোথায় গো? কাকুরা খুব মজা পাচ্ছে, বাবা পাশে, অথচ আমি বাবাকে চিনতে পারছি না। এরকম দুবার হয়েছে যে বাবাকেই আমি চিনতে পারিনি। তবে আমার মনে হয় আমি যে আজ অভিনয় করি, সেই অভিনয়ের বীজটা বোধহয় বপন হয়েছিল সেই বাবার অভিনয় থেকেই। তুমি কি জীবনে দুবারই মাত্র বাবাকে অচেনা লেগেছে, নাকি ওই মেকআপ ছাড়া একই বাবাকে কখনো কখনো অচেনা লেগেছে? ভীষণ চেনা, কখনো আর অচেনা লাগেনি। ভীষণ চেনা। বাবাকে চেনা যে কি সোজা না। পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ, সবচেয়ে সরল মানুষ, সবচেয়ে মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া মানুষ, তাও মানুষকে বিশ্বাস করতে না ভোলা মানুষ। বাবাকে চেনা ভীষণ সহজ একদম। আর নিজের জন্য ভুলেও কিছু না ভাবা। আজ অবধি সঞ্চয় শূন্য। সঞ্চয় বলতে জীবনে শুধু সন্তান। আমরা একটা ইচ্ছে পূরণের খেলা এখানে খেলি, তোমরা জানো। পুষ্পিতা, তোমার প্রথম ইচ্ছেটা কি? খুব মুখ চোরা, নিজের জন্য তো কিছু বলে না, কিন্তু আমি জানি গা হাত পায়ে খুব ব্যথা হয়, আর সেবা করার মানুষটা তো আর নেই 2012-তে। মানে আমার মনে হয়, ব্যবহার করবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় একটা ফুট ম্যাসাজার যদি থাকে তাহলে রাতে হয়তো একটুখানি একটু রিল্যাক্সড হতে পারে। বাহ, খুব ভালো ইচ্ছে। তোমার প্রথম ইচ্ছেটা জেনে নিই। আমার বাবা খুব সাহেব মানুষ, মানে বাবা একটু কম বয়সে, এখন নয় অনেক বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, বাড়িতেই থাকে বলে, কিন্তু একটু সুটেড বুটেটে ঘুরে বেড়ানো, একটা মাথায় ক্যাপ মাফলার এসব পছন্দ করতো। তো আমি চাই একটা স্যুট বাবার জন্য। বাহ, বাবাকে সাহেব সাজাতে চায়। হ্যাঁ, বেশ বেশ বেশ, খুব ভালো ইচ্ছে। তো আমরা শুরু করি আমাদের খেলা। বেশ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম কোয়েশ্চেনটা কি আসছে, খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তারপর উত্তর দাও। দেখা যাক। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। একটা বিশেষ জিনিস তৈরি করার পদ্ধতি দেখানো হলো, জিজ্ঞাসা করা হচ্ছে এটি কি তৈরি করা হলো? কাসুন্দি। কাসুন্দি, যেটা ফিশ ফ্রাই এর সাথে খায়, শাক দিয়েও খুব ভালো লাগে, শাক ভাজা দিয়ে। খেতে তখনই ভালো লাগে যখন উত্তরটা ঠিক হয়। যখন ভুল হয় কিছু, তখন যে যেটা খেতে ভালোবাসে দেখবে সেটাও বিস্বাদ লাগে। আমি ভয় দেখাচ্ছি না, আমি জিজ্ঞেস করছি আমরা কি নিশ্চিত? ও তোমার আজকে এক অর্থে প্রতিপক্ষ, ওর দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। এটাকে কি বলে তাহলে? সঙ্গী বলে। তুমি ভীষণ প্রথমেই এরকম করছো। না না, প্রথমে না, আমি চাই প্রথমটা তুমি ঠিক উত্তর দিয়ে শুরু করো। কাসুন্দি। তোমার এই উত্তরটা গ্রহণ করলাম। যদি এটা ঠিক হয় তাহলে তুমি 25 নম্বর পাবে, আর যদি ভুল হয় তাহলে তোমার আপাতত খাতা তুমি খুলতে পারলে না। ভাস্বর, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমরা দেখে নি আমাদের খেলার প্রথম প্রশ্নের উত্তর ঠিক পেলাম না ভুল পেলাম। দেখা যাক। এত
এখন যেটাকে বানাতে দেখলেন ওটা হচ্ছে কাসুন্দি। দহন বেলাতে আমি প্রেমেরও কাপড় আহা, কাসুন্দি, জিভে জল আনা উত্তর। এবারে তোমার পালা। আচ্ছা, ভাস্বরের প্রথম ইচ্ছে পূরণের জন্য কি প্রশ্ন অপেক্ষায় আছে দেখা যাক। 1985 সালে নন্দনের উদ্বোধন হয়। 3টি হল ছাড়াও এখানে একটি সিনেমা বিষয়ক লাইব্রেরি ও মিউজিয়াম আছে। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে নন্দনকে ঘিরে লিটল ম্যাগাজিন মেলা, গান মেলা, নাট্যোৎসব, নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত 30 বছর ধরে নন্দন কলকাতার সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। এখন আমাদের কাছে নন্দন হল সুস্থ সংস্কৃতির প্রতীক। নন্দন নামটি কার দেওয়া? নন্দন নামটি কার দেওয়া? তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার জ্যোতি বসু। তুমি এমন হাসছো, আমার তো ভয় লাগছে। দুটো নাম আমার চোখে পড়লো। একটা উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আর ওপরের নাম ছিল সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় না, তুমি তো জিজ্ঞেস করতে পারো না, তুমি উত্তর দিতে পারো। সত্যজিৎ রায়। বেশ, তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, ঠিক উত্তর। ঠিক কি বেঠিক সেটা আমরা বলব। আমরা এবার দেখে নিই নন্দন নামটি আসলে কার দেয়া। দেখা যাক। সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। পুষ্পিতা, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য এবার তোমার দ্বিতীয় প্রশ্নটা আসবে তোমার কাছে, ধেয়ে আসবে তোমার দিকে। তুমি ভয় পাবে না। তুমি ভয় পাওয়াবে না। আমি তো সাহায্যই করতে চাইছি। হ্যাঁ, তুমি ছেলে মানুষ, তোমাকে কেন আমি ভয় পাবো? বলে মেয়ে মানুষ। মেয়ে মানুষরা ছেলে মানুষ হয় না। আমরা শুনেছি মেয়েরা খুব কম বয়স থেকে নাকি পরিণত হতে থাকে, ছেলেদের থেকে বেশি। তুমি এটা বিশ্বাস করো? আমি এখনো পরিণত হয়ে উঠতে পারিনি দেবশঙ্কর দা। এই যে কথাটা বললো সত্য বললো? অনেকাংশই সত্যি এটা। তো ও যে এত কাজ করলো, এত কিছু করছে, সবই তো গুছিয়ে করছে। সবই আমার তো মনে হয় অসম্পূর্ণ। কেন বলছেন? একটা সময় ও গানে খুব পারদর্শী ছিল। 5th ইয়ার পর্যন্ত নজরুল গীতি এবং ক্লাসিকে প্রতিটি পরীক্ষায় হাই ডিস্টিংশন নিয়ে পড়ে। আজকে একটা গান শুনলে আপনার মাথা ঘুরে যায়। তোমার মায়ের কথা শুনি। মার সাথে আমি ভীষণ অ্যাটাচ ছিলাম। অভিনয়ের ব্যাপারটা যেমন বাবার থেকে পেয়েছি, গানেরটা কিন্তু মায়ের থেকে। হ্যাঁ, মার খেলা কি ছিল জানো? ধরো পড়াঠরা হয়ে গেল, পড়ার পর ম্যাপ পয়েন্টিং খেলা নিয়ে বসলো। হ্যাঁ, বসে বললো তুমি এই জায়গাটা বার করতে পারলে তোমার 1 পয়েন্ট, আমি বার করতে পারলে আমার 1 পয়েন্ট। সেইটাও পড়াই হচ্ছে, কিন্তু জানো তো দেখা গেল শেষে আমার কিন্তু ওই খেলাটা খেলতে খেলতে পুরো জায়গাগুলো আমার নখদর্পণে হয়ে গেল। সেই মার সঙ্গে ঝগড়া করেছো কখনো? অনেকবার। একটা বয়স আসে, সেই বয়সটায় না ভুলগুলো বুঝতে পারা যায় না। অনেক ঝগড়া করেছি হয়তো, কিন্তু মানে এহেন মাকে যদি তুমি আজকে একটি গান শোনাতে চাও, কোন গানের 1 লাইন গাইতে চাইবে? যতবার দেখি মাগো তোমায় আমি, সাধ মেটে না কভু তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমার থেকে। যতবার দেখি মাগো তোমায় আমি।
বাহ, ভারী সুন্দর। তোমার এই কান্নাটা, ওই যে গলির মোড়ে অপেক্ষায় থাকা সেই মাকে দৌড়ে এসে জড়িয়ে ধরা, আমরা সবাই তোমার মাকে আমাদের প্রণাম জানালাম। এবং আমি জানি যে উনি তোমার মাথায় হাত দিয়ে এখনই বলছেন যে পরের প্রশ্নের উত্তর দিতে হবে, ওদিকে মন দাও। কেননা আজকে তুমি বাবার জন্য, মানে আমার কর্তার জন্য, আমার সেই বোকা মানুষটির জন্য একটি ইচ্ছে করেছো। তার গায়ে বড় ব্যথা, আমি নিজে টিপে দিতে পারছি না, ওটা ব্যবস্থা করো। এবং সেই প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটি তোমার দিকে ধেয়ে আসছে, তাকে সামলাও। হরিদ্বার থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে গঙ্গা নদী এবং চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলে অবস্থিত সুপ্রাচীন এই স্থানটি বিশেষভাবে পরিচিত মুনি ঋষি যোগীদের তপস্যা ভূমি রূপে। কথিত আছে ভগবান শ্রীরাম রাবণ বধের পর এখানে এসে প্রায়শ্চিত্ত স্বরূপ তপস্যা করেন। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ দিয়ে বয়ে চলা গঙ্গা নদী যেমন পর্যটকদের আকর্ষণ করে, ঠিক তেমনি পাহাড় জঙ্গল দিয়ে পরিবেষ্টিত মনোরম এই স্থান যুগ যুগ ধরে যোগী ঋষিদের বারবার আকর্ষণ করেছে একাগ্র মনে ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করতে। কালক্রমে ধীরে ধীরে ছোট্ট এই শহরটি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে, যেমন যোগব্যায়ামের রাজধানী বা যোগা ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড হিসেবে। 1960 সালে বিখ্যাত বিটলস ব্যান্ডের সদস্যরা এখানে যোগগুরু মহর্ষি মহেশ যোগীর আশ্রমে আসেন। মঠ, মন্দির, আশ্রম এবং আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র এই স্থানের উৎকর্ষ বাড়িয়ে তুলেছে। এই শহরের সুপ্রাচীন ত্রিবেণী ঘাটে প্রতি সন্ধ্যায় গঙ্গা আরতি এক বিরল দৃশ্য এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। কোন শহরের কথা বলা হচ্ছে? লক্ষ্মণঝোলা। কোন শহরের কথা বলা হচ্ছে? এটা হরিদ্বার। ভেবে নাও, তুমি যদি চাও তুমি চ্যালেঞ্জ করতে পারো। হরিদ্বারের লক্ষ্মণঝোলা। শহরটার নাম কি? বলছি না। না, আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। শহরটার নাম তো হরিদ্বার নয় না? না, তুমি যদি মনে করো হতেই পারে। জায়গাটা লক্ষ্মণঝোলা। ব্রিজটাকে বলে ঝুলা, সেই কারণে লক্ষ্মণঝোলা। ঘুরতে গেছি ওখানে, বাবাই নিয়ে গেছে। তাহলে শহরটার নাম কি, জায়গাটার নাম কি? হরিদ্বার। হরিদ্বার উত্তরটা নিলাম। ভাস্বর, চ্যালেঞ্জ করব। বেশ, বলবো নিশ্চয়ই। ঋষিকেশ। ঋষিকেশ। কি অদ্ভুত ঘটনা! পাশে বসে আছেন ঋষিকেশ বাবু। ঋষিকেশ উত্তর এসছে এদিক থেকে। হরিদ্বার এক জায়গায়, সেই হরিকে স্মরণ করে ও হরিদ্বারের কথা বলেছে, আমরা জানি না। যদি ভাস্বরের উত্তর ঠিক হয় তাহলে ও 25 ছিনিয়ে নিয়ে ওর প্রথম ইচ্ছে পূরণের কাছে চলে যাবে, আর যদি তোমার উত্তর ঠিক হয় তাহলে তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা আসলে কি, দেখা যাক। नमस्कार देव शंकर जी, बंगाल से इतनी दूर ऋषिकेश में आए इसके लिए शुभकामनाएं। ঋষিকেশ ঠিক উত্তর, অতএব চ্যালেঞ্জ করে একেবারে ঠিক উত্তর দিয়েছে ভাস্বর। তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ভুল হয়েছে। ভাস্বরের প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। চলো আমরা একটু সাহেব হয়ে উঠি, এসো। অনেক বড় আছি আগের মতো
ছোট। এটা বাবা তোমার জন্য। আর আমি সবার সামনে একটা কথা বলছি যে আমার বাবা আমার কাছে এতটাই উঁচু, এতটাই টল, এতটাই হিরো। আবার আঙুল ধরো আমার, বেরিয়ে আসি চলো আমায় কেবল। যে কথাগুলো আমাদের ভেতরে আটকে থাকে, গুমড়ে থাকে, বলা হয় না কাজের চাপে, লজ্জায়, অহংকারে, সেই কথাগুলো এই মঞ্চে এসে দেখেছি ভাস্বরের মতো তৈরি ছেলেরাও কিরকম একটু এলোমেলো হয়ে বলে ফেলেন। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। পুষ্পিতা, একটু হাসো। তুমি আমাকে একটু হেল্প করলে না ওটাতে? তুমি তো একটু হেল্প করতে পারতে, বলতে পারতে পাশে কে আছে একটু ভালো করে দেখে নাও। তো ওকে তুমি আগের বার হেল্প করলে, আমাকে করলে না। চাও চাও, ঠিক আছে, তুমি ওকেই হেল্প করো। আসলে ভুল থেকেই সব ঠিক তৈরি হয়, জানো তো। আমি রেগে গেছি এখন তোমার উপর। একটা বেশ সহজ প্রশ্ন তোমাকে করব, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য, কিন্তু সেই প্রশ্নটা একটু মুলতবি রাখছি। ভাস্বর, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে, আমাদের বাড়িতে একজন মা বাবাকে দেখভাল করে সারাদিন ধরে, গৌরী মাসি বলে। তা ওই কদিন আগে আমাকে বলছিল যে দাদা, আমি যে বাড়িটায় থাকি, বর্ষা আসছে সামনে, টালির ছাদগুলো ফুটো হয়ে গেছে, তো ভাবছি যে অ্যাসবেস্টাস শীট লাগিয়ে দেবো। তো ওই যা হয়, পয়সা করি বেশি নেই, কি করে যে কোথা থেকে করবো এসব বলছিল। যদি সম্ভব হয়, মানে আমার মা বাবার পক্ষ থেকে ওকে যদি ওই বাড়ির ছাদটা পাকাপাকি করে দেওয়ার একটা গিফট আমরা দিতে পারি এখান থেকে। মানে একজনের মাথায় একটা ছাদ দিতে চাও? হ্যাঁ, তোমার বড় প্রিয়জন। খুব ভালো ইচ্ছে। এই ইচ্ছের জন্য তোমার কাছে সেকেন্ড কোয়েশ্চেনটা আসছে, মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তারপর উত্তর দাও, দেখা যাক। চাল আর মুরগির মাংস, সঙ্গে বিভিন্ন ধরনের মশলা, এসবেরই আশ্চর্য জাদুতে তৈরি হয় বাংলাদেশের এই সুস্বাদু পোলাও। এর স্বাদও অনন্য, চিকেন বিরিয়ানির চেয়ে ঢের আলাদা। মোগল আমলে বাদশারাও নাকি এই পদটি খেয়ে ধন্য ধন্য করতেন। বাংলাদেশের বিখ্যাত এই পদটির নাম কি? এই পদটির নাম কি? বাংলাদেশ গেছো? হ্যাঁ, ভুনা খিচুড়ি খেয়েছি, ইলিশের খিচুড়ি খেয়েছি, ইলিশ মাছ তো খেয়েছি, খুঁজে পাইনি আমি। না, এ খুব পপুলার খাবার। পপুলার খাবার নামটা সামহাও বুঝতে পারছি না, মানে টার্মটা হয়তো জানি না, তাও হতে পারে। আদতে তো বিরিয়ানি বলেই মনে হচ্ছে। এটা কিন্তু বলা হয়েছে এটা এক ধরনের পোলাও। মাংসের পোলাও? তুমি নিশ্চিত হও, উত্তর দাও। মাংসের পোলাও। মাংসের পোলাও, এটা লক করলাম। আবার তুমি ওকে হেল্প করলে, বললে এটা পোলাও। না না, দুটো হেল্প আমার বাকি রইলো। হ্যাঁ, ডিউ। তোমাকে হেল্প করি তাহলে। এটা এক ধরনের পোলাও, একই তো হেল্প। এবং এটা খাওয়ার পর মন ভালো হয়ে যায়। এগুলো একটাও হেল্প না। এবং এটা খাওয়ার পরে যারা রেগে গেছে বলে বলে, তারা রাগ করে থাকতে পারে না। তুমি কি উত্তর দিতে চাও? তুমি তাহলে চ্যালেঞ্জ করবে না? না। জানতে চাইলাম মাংসের পোলাও উত্তরটা যেটা বাদশারের থেকে পাওয়া গেল, সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো, আমরা দেখে নিই। বাংলাদেশের এই বিখ্যাত পদটির নাম মোরগ পোলাও। না, আই ওয়াজ ভেরি ক্লোজ। মাংসের পোলাও, মোরগটাও তো মাংস, কিন্তু মোরগ পোলাও
তো মোরগ পোলাও শব্দটা শুনতে চাইছিলাম, অনেকটা কাছাকাছি গিয়েছিলে, কিন্তু তোমার উত্তরটা ভুল হলো। তো এইবার তোমার সুযোগ, তোমার তৃতীয় প্রশ্ন আসবে তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য। শান্ত হয়ে উত্তর দাও, দেখা যাক। যাই বাবা। বিভিন্ন বিষয়ে নাম দেখাতে দেখাতে যাচ্ছিল, তার একটা ইঙ্গিত দিতে দিতেও যাওয়া হচ্ছিল ছবিটার মধ্যে। এইবার কোন বিষয়ে নাম দেখানো হবে বলে মনে হয় তোমার? চ্যালেঞ্জ করবার জন্য মনে হচ্ছে মুখিয়ে আছে। হ্যাঁ, মা বলতে চাইছিল, মাকে হুম করে থামিয়ে দিয়েছে। সব দেখেছি আমি। মা অন্য এতে কথা বলছে, অন্য লাইনে। সোজা কিন্তু খুব, একটু ভাবো পরপর। দেখো, কাঁচি দেখানো হলো, এডিটরের নাম দেওয়া হলো, শিল্প নির্দেশনার আগে একটা ফুলদানি দেখানো হলো, শেষে কি করলো একবার ভাবো। একটা ড্রয়ার খুললো, একটা ফিল্ম বার করলো, ড্রয়ার থেকে বার করলো একটা ছোট জিনিস, সেটাকে ব্যবহারও করলো। মেকআপ আর্টিস্ট। কি কারণ? ওই যে চিরুনিটা বার করে চুলটা আঁচড়ে নিল। তুমি বলছো মেকআপ আর্টিস্ট, তোমার এই উত্তরটা নিলাম। ভাস্বর, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমরা দেখিনি তোমার কাছে যে উত্তরটা পেলাম, সেটা পাওয়ার পর তোমার প্রথম ইচ্ছে পূরণ, অর্থাৎ তুমি 50 নম্বর জোগাড় করতে পারলে নাকি আমরা আরেকটু অপেক্ষায় থাকলাম, দেখা যাক। তুমি তোমার এই উত্তর একেবারে ঠিক দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। চলো আমরা উৎসব করি। মায়ের আঙুল আঁকড়ে চলি বাবার পায়ে পায়ে, আজও গাছে। এই জিনিসটাই চাওয়া হয়েছিল তো? বাহ, ইউজ করো, হ্যাঁ আরাম হবে। হ্যাঁ, ইউজ করো। কি বোধ হচ্ছে? দারুণ ভালো লাগছে, এবং অভিনন্দন হ্যাপি প্যারেন্টস ডে এর উদ্যোক্তাকে। কখনো যা শেষ হবে না এমন ভালোবাসা আজ মনে হয়। এখন দাঁড়িয়ে তোমার কি কবিতা বলতে ইচ্ছে হচ্ছে, বলতে পারো। আমি ওখানে গিয়ে তোমার শোনো। বেশ, চলো। আমার জন্মদিনে তুমি কোথায় আছো মা? এত ডেকেও কেন তোমার সাড়া পেলাম না? মনে পড়ে সেসব দিনে সুখের চাদর বুনে বুনে কেটে যেত হেসে খেলে কত দুঃখের বেলা। আমার কথায়, আমার গানে, তোমার ছোঁয়ায়, তোমার টানে, তোমার গন্ধে থাকতো ভরে আমার ছেলেবেলা। আজকে তোমার ছবির মালা, অন্য গন্ধ, অন্য জ্বালা ছড়িয়ে দিচ্ছে মনের মাঝে। ফিরে এসো মা, তোমার বাগান আজও আছে, তোমার অভাব সকাল সাঁঝে। যেই না সবাই জ্বালায় প্রদীপ, তোমায় খুঁজি মা। রোদ উঠেছে বাইরে দূরে, আমার ঘরে বাদল ঝরে। হাসি মুখের পরশ নিয়ে দাও না দেখা মা। দেখবে এসো কেমন আছি,
তোমায় ছাড়া কেমন বাঁচি, তোমায় ছাড়া কেমন কাটে আমার জন্মদিন। আমার জন্মদিনে আজ রোদের লুটোপুটি, আমার জন্মদিনে মাগো কেন নিলে ছুটি। বাহ, অপূর্ব অপূর্ব। জন্মদিনে আনন্দে মাকে চাই, যেদিন দুঃখ সেদিনও মাকে চাই, যেদিন অভিমান সেদিনও মাকে চাই, যেদিন পৃথিবীর আর কোনো কিছু চাই না সেদিনও মাকে চাই। এই কথাটাই মনে করিয়ে দিল। ওর পাশে মা নেই বলে ও কষ্ট পাচ্ছে, কিন্তু তুমি জানবে যে পৃথিবী থেকে কিছু হারায় না। যখন পড়ছিলে তখন তোমার মা গর্বিত হচ্ছিলেন যে আমার মেয়ে এরকম কবিতা লিখতে পারে। আমি কিছুই হতে পারিনি, কিন্তু আমাকে নিয়ে মায়ের গর্বের শেষ ছিল না। আমার মেয়ে আমার মেয়ে আমার মেয়ে সারাক্ষণ সবার কাছে। ছিলে বলেছিল স্বপ্নগুলো কাছে, আমি কিছুই হতে পারিনি। তুমি তোমার মার মেয়ে হয়েছো, এর চেয়ে বড় কি আর হতে পারে। আমরা কিছু যেন হতে না চাই, আমরা যা আছি তাই যেন থাকতে পারি। এই যে দুজন মানুষ দুপাশে ওকে আগলে রেখেছেন, আমি যেন এরকমই থাকতে পারি। আমি কিছু হতে গিয়ে যেন এর থেকে দূরে না যাই। আমি পুষ্পিতাকে একটা কথা বলতে, নিশ্চয়ই বলো। মায়েদের তো কোনো জাত হয় না, আর মা কখনো আলাদা হয় না, মায়েরা মাই হয়। তো তোমার যদি ইচ্ছে করে এই মুহূর্তে এসে ইউ ক্যান হাগ মাই মা। আমি বলতে পারছিলাম না, কি বাত, যাও আবার আঙুল ধরো আমার, বেরিয়ে আসি চলো আমায় কেবল ভালোবাসা গল্পগুলো বলো, গল্পগুলো বলো। পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য। এবার ভাস্বরের পালা। তোমার তৃতীয় প্রশ্ন অপেক্ষায় আছে। তোমার তৃতীয় প্রশ্নটা সামনে এখানে ঘটবে, তারপর প্রশ্নটা আসবে, দেখা যাক। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था एक दिन जिंदगी इतनी होगी हंसी, छूलेगा आसमां गाएगी ये जमी। एक दिन जिंदगी इतनी होगी हंसी, छूलेगा आसमां गाएगी ये जमी। मैंने सोचा न था दिल है कि मानता नहीं, दिल है कि मानता नहीं। मुश्किल बड़ी है रस्म मोहब्बत, ये जानता ही नहीं। कि मानता नहीं, दिल है कि मानता नहीं। ये बेकरारी क्यों हो रही है,
प्यार जो तुमसे करता है मेरा दिल भी इतना पागल है ये प्यार जो तुमसे करता है पर सामने जब तुम आते हो, पर सामने जब तुम आते हो, कुछ भी कहने से डरता है। ओ मेरे साजन, ओ मेरे साजन, साजन साजन मेरे साजन साजन साजन, साजन साजन, साजन साजन मेरे साजन। অন্বেষা সপ্তক দুজনকেই ধন্যবাদ আবার এরকম একটা সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এবারে প্রশ্ন, এই যে তিনটে গান আমরা শুনেছি, এই তিনটে গানের মধ্যে একটি বিশেষ কারণে একটু আলাদা, সেই কারণটা জানতে চাওয়া হচ্ছে। এবং কোন গানটা? একটা হতে পারে যে প্রথম গানটা মিউজিক ডিরেক্টর হচ্ছে যতীন ললিত, পরের দুটো নাদিম শ্রাবণের। সুরকার আলাদা? সুরকার আলাদা। দুটো হচ্ছে কুমার শানু আলকা ইয়াগনিকের গাওয়া, আর মাঝের গানটা হচ্ছে কুমার শানু আর অনুরাধা পড়ওয়াল। কোন উত্তরটা দিতে চাও? প্রথম গানটা সিঙ্গার হচ্ছে কুমার শানু আলকা ইয়াগনিক, সেকেন্ডটা কুমার শানু অনুরাধা পড়ওয়াল, থার্ডটা আবার কুমার শানু আলকা ইয়াগনিক। মানে মাঝের গানটায় আলাদা, ওই কম্বিনেশনটা ভেঙে গেল, তাই তো? তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বাবা এমনি নাম্বার নেই, আর মাইনাস করে কি হবে? সপ্তক, ও যে উত্তরটা দিয়েছে সেটা একদম মানে অব্যর্থ লক্ষ্য, একদম পারফেক্ট। মানে প্রথমটা তো ঠিকই বলেছে, সেকেন্ডটাও ঠিক, একেবারে ঠিক উত্তর দিয়েছো। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। পুষ্পিতা, তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি আগে জেনে নিই। একটি আশ্রমকে চিনি, মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম। আমি 8 বছর ধরে সরাসরি প্রত্যক্ষ করছি আর কি, যে ওনারা অনেক জনসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত। তারা বহু বছর ধরে বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প করেন, অনেক মেডিসিনের দরকার হয়। আমি আমার বাবা মার তরফ থেকে, আমাদের হ্যাপি প্যারেন্টস ডের তরফ থেকে, জি বাংলার তরফ থেকে যদি তাদেরকে কিছু মেডিসিন মানে স্বাস্থ্য সংক্রান্ত কিছু হেল্প আমরা তাকে করতে, তাদের কোন রকম সাহায্য যেটা সেবার কাজে লাগবে। বেশ, খুব সুন্দর ইচ্ছে। চতুর্থ প্রশ্নটা তোমার দিকে আসছে, দেখা যাক। আমি তোমাকে আর দিদিয়াকে অভিরূপ মুখার্জির হাত থেকে বাঁচাতে পারিনি। কোথায় এলাম রে? ওগুলো কি রে? মা যদি শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন। কোন শব্দটি সবকটি দৃশ্যের সঙ্গে সম্পর্কিত? দুর্গা। দুর্গা দুর্গা বলে উত্তরটা দাও। দুর্গা দুর্গা করে আমার উত্তরটা দিই। দাও। আমার উত্তর দুর্গা। নিয়ে নেবো উত্তরটা? হ্যাঁ। কিভাবে, একবার যদি তুমি ব্যাখ্যা করো। আমার দুর্গা, অপু দুর্গা আর মহালয়া। আমার দুর্গা হচ্ছে জি বাংলার রাত্রিরে 8:30টার সময় আমরা একে দেখতে পাই, সোম থেকে শনি। আমার দুর্গা। বেশ, তারপরে আমরা দেখলাম অপু দুর্গাকে, আর তারপরে তুমি বলছো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া শুনলাম। এই একটা সহজ প্রশ্ন করেছো, চ্যালেঞ্জ করার কোনো দরকার আছে? এবার দেখে নি তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় দুর্গা। জয় দুর্গা। তোমার উত্তর একেবারে ঠিক হয়েছে। থ্যাংক ইউ।
এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 75 পয়েন্টসে। আমরা দাঁড়িয়ে আছি দ্বিতীয় ইচ্ছে পূরণের অপেক্ষায় ভাস্বরের। তোমার 4 নম্বর প্রশ্ন কি অপেক্ষায় আছে খুব মন দিয়ে দেখো। কাঁচা কাপড় রাখবো পিঠে, করতে হবে ইস্ত্রি। আচ্ছা, তোমায় আমি রাখবো বুকে, বানিয়ে আমার স্ত্রী। তুমি যে কবি হলে গো। মহব্বত হলে না গাদাটা কবি হয়ে যায়। কি ব্যাপার, মাথা রেখে দাও, প্রেম করছিল। কি নাম তোমার? আমার ডাক নাম হলো পাঁচু, ভালো নাম অমিয়। তুমি তো বাবু অমিয় নও। তুমি তো অমিয় নও। তাহলে তাহলে কি? রোমিও। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, তোমার 4 নম্বরের প্রশ্নের উত্তর আমরা পেলাম রোমিও। দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। কি নাম তোমার? আমার ডাক নাম হলো পাঁচু, ভালো নাম অমিয়। তুমি তো বাবু অমিয় নও। তুমি তো অমিয় নও। তাহলে তুমি রোমিও। রোমিও একেবারে ঠিক উত্তর পাওয়া গেছে। তুমি সেই সঙ্গে পৌঁছে গেছো তোমার 100 নম্বরে। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। প্রসঙ্গত বলে রাখি, এই আমরা যখন 100 নম্বরে পৌঁছই তখন আমাদের একটা স্পেশাল পুরস্কার থাকে HK দত্ত জুয়েলার্স এর তরফ থেকে মায়ের জন্য। অতএব সেটাও তুমি দখল করে ফেলেছো 100 রান করে। গ্রেট, মানে 100 নম্বর পেয়ে। দারুণ ব্যাপার, প্রায় রোমিওর মতোই। সত্যি বলতে কি, এখন অবধি যা যা পুরস্কার পেয়েছি এটা শ্রেষ্ঠ। এমন একজনের জন্য যার মাথার ছাদটা নড়বড়ে। বাহ গৌরী মাসি, এটা একদম তোমার জন্য, কিন্তু এটা আমি তোমার জন্য জিতে এনেছি। এটা তুমি মার হাতে তুলে দাও। এটা HK দত্ত জুয়েলার্স এর তরফ থেকে তোমার। আমার একটা অনুরোধ আছে, এটা তুমি মাকে। তাই? নিশ্চয়ই। এই যে মা সবচেয়ে বেশি খুশি হবে। পছন্দ হয়েছে তো? কিন্তু যে উত্তরটা পেয়েছিলাম সেটা ছিল রোমিও। তা আপনাদের জিজ্ঞেস করি, বিশেষত ভাস্বরের মাকে জিজ্ঞেস করছি যে আপনার এই রোমিওকে নিয়ে কি ঝঞ্ঝাট পোহাতে হয়েছে? না, কোনোদিনই ঝঞ্ঝাট, এরকম কিছু ঝঞ্ঝাট পোহাতে হয় না, কিন্তু খুব সুদর্শন। সুদর্শন হলে একটা মুশকিল হয় না, সেসব কিছু হয়নি। ও চিরকালই খুব একটুখানি শান্ত টাইপের ছেলে, একটুখানি ঘরোয়া ছেলে, নিজের ভেতরে থাকে, অসম্ভব লাজুক। যেটা ওনারা বলছেন লাজুক একটা বিষয়, এটা ভীষণ আকর্ষণ করে উল্টো দিকের মানুষদের। সে ব্যাপারে বিপদে পড়তে হয়নি? না, সেরকম কিছু না, সামলে নিয়েছি সবটাই। ইনফ্যাক্ট আমি যখন অমিতাকে বিয়ে প্রস্তাব দিই, সেই প্রস্তাবটা দিয়েছিলাম SMS এর মাধ্যমে। তখন তুই তোকারি করতাম, বিয়ে করবি? কোনো রিপ্লাই এলো না। 2 দিন পর বললো হ্যাঁ করবো বিয়ে। আপনার কেমন ফিলিং হয়, মানে ওকে বৌমা হিসেবে পেয়ে? খুবই ভালো লাগে। আমার তো মেয়ে নেই, তো আমার বেশ মেয়ের মতোই লাগে। আমি ওকে, এবং ও তো একটা বিশেষ বাড়ির মেয়ে আবার। হ্যাঁ, উত্তম কুমার। তা উত্তম কুমারের একটি ব্যবহৃত শাল ওকে আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম, আমার শাশুড়ি দিয়েছিলেন, শাশুড়ি প্রেজেন্ট করেছিলেন। তো সেই শালটা আমি দেবুদা, আমি 2.5 বছরের শালটা এখনো গায়ে দিতে পারিনি, জানো তো কিরকম একটা হয়। আমি এটা রেখে দিয়েছি তুলে, মানে ওনার ব্যবহার করা শাল। সেই শালটা আলমারিতে তুলতে তুলতে আমি ভাবছি, হঠাৎ ভাবলাম যে আমি কিন্তু স্বপ্নে ভেবেছিলাম যে ওনার শালটা আলমারিতে তুলবো। এটা আমার কাছে কিরকম একটা মনে হচ্ছিল। না, আর নমিতার মধ্যে অবশ্য আমি অমুক বাড়ির মেয়ে বলে কিছু নেই, খুব সিম্পল। তবে ওই আর কি, মাঝে মাঝে তো ঝগড়াঝাটি হয়, তখন একটা কথা আমাকে শুনতে হয়। সে অনেক কিছু বলার পর যখন ও দেখে যে কিছুই খুঁজে পাচ্ছে না, তখন বলে আমার দাদুর নামে মেট্রো স্টেশন আছে, তোমার কি আছে? তখন আমি চুপ করে যাই, সত্যি কিছু নেই। হ্যাঁ পুষ্পিতা, এইবারে একটা কথা মনে করিয়ে দিই দুজনকেই, সেটা হচ্ছে যে আমরা খানিকটা এগিয়ে গেছি। এখন যদি একটু তোমাদের স্কোর এগিয়ে নিতে চাও তাহলে কিন্তু জাদু প্রশ্নটাকে চেয়ে নিতে পারো।
এখনো চাইতে পারো, পরেও চাইতে পারো। এখনই দাও তাহলে। এখন দেবো? হ্যাঁ। বাহ, তোমার ম্যাজিক কোয়েশ্চেন যেটা সেটা সামনে দেখবো। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। ধন্যবাদ সবাইকে। এই যে আমরা দেখলাম, মুগ্ধ হলাম, এই নাচের ফর্মটাকে কি বলা হয়? গৌড়ীয় নৃত্য। এটা গৌড়ীয় নৃত্য বলেই তুমি মনে করছো? আঙ্গিকটা তো ভারতনাট্যমে। এই নাচটিকে কি নামে আমরা চিহ্নিত করে থাকি? রবীন্দ্র নৃত্য। রবীন্দ্র নৃত্য, গৌড়ীয় নৃত্য, ভারতনাট্যম, একটা যে কোনো পদ, কোনটা নেব? যেটা ঠিক নিয়ে নাও। আমি ঠিকই নিতে চাই, হ্যাঁ, কিন্তু তোমার মুখ থেকে উচ্চারিত না হলে নিই কি করে? তাহলে যদি পরে তুমি আমাকে কথা শোনাও। এটা জাদু প্রশ্ন, 50 নম্বর তোমার জন্য অপেক্ষায় আছে। গৌড়ীয় নৃত্য বলে আমি জানি। দেখো, তুমি চ্যালেঞ্জ করতে চাও? নাচ সম্পর্কে কোনো জ্ঞান নেই আমার। বেশ, এবারে আমরা ডেকে নেব ডক্টর মহুয়া মুখার্জিকে। উনি বলে দেবেন যে তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। ও যে প্রশ্নটার উত্তর দিয়েছে সেইটাও ঠিক দিয়েছে না ভুল দিয়েছে সেটা একটু যাচাই করে নিতে চাই। আপনি আপনার মতো করে বলুন। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা গৌড়ীয় নৃত্য। আসলে এটা বাংলার, প্রাচীন বাংলার শাস্ত্রীয় নৃত্য। প্রাচীন বাংলার নাম আমরা সবাই জানি গৌড়। পণ্ডিতরা বলেন গুড় থেকে গৌড় কথার উৎপত্তি। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। এবার আমার ঘোষণা করার পালা। একেবারে 50 নম্বর দখল করে নিয়েছো, অর্থাৎ তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো 125 নম্বরে। সেই সঙ্গে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। তুমি যে সংগঠনের নাম বললে, জনকল্যাণ আশ্রম। কেউ এসছেন ওখান থেকে? হ্যাঁ, এসছেন, আপনি আসতে পারেন। আসুন। পুষ্পিতা, 100 করার জন্য এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে এটা তোমার হাতে তুলে দিলাম। থ্যাংক ইউ। 5 নম্বর প্রশ্ন তোমার দিকে আসছে তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। সেই তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নেব। একটা সিনথেসাইজার। কেন সেটা বলি, আমার মা খুব ভালো গান গাইতে পারতেন। মা একসময় সুচিত্রা মিত্রের সঙ্গে ফাংশনও করেছেন বিভিন্ন জায়গায়। মা অনেকদিন গীতবিতানে গান শিখেছেন, কিন্তু দীর্ঘদিনের অসুস্থতা ইত্যাদির কারণে মায়ের গলা আজকে একদম নষ্ট হয়ে গেছে। তো আমার ইচ্ছে যে মা এই সিনথেসাইজারটা দিয়ে আবার নতুন করে গানটা শুরু করুক।
মায়ের গান ফিরিয়ে আনার জন্য। বাহ, সুন্দর ইচ্ছে। সেজন্য তোমার পঞ্চম প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, দেখা যাক। একদম কুড়ু বকের মতো বক বক করবি না। এই কিছুদিন আগে পালাজর থেকে উঠলো, খালি খাই খাই খাই। এবার কেবলা রাত্রে মাসিমাকে বলে দিবি ওকে যেন দুটোর বেশি লুচি না দেয়। চারজন খাবে। হ্যাঁ কেবলা বলছি রাত্রিরে মেনু কি রে? ওই তো লুচি। লুচি? শুধু লুচি? আর আর মাখো মাখো আলুর দম। মাখো মাখো ওইটা ছিলাম যে আমিষ কি কিছু হইব? বেড়ে বলেছি হাবুল। আরে আমিষের দিকে আছে আছে তোপসের ফ্রাই। তোপসের ফ্রাই আর আর একটি কচি নধর পাঁঠার তুলতুলে মাংস। আমি বাড়ি চললুম। এবার ব্যায়াম ট্যাম করে খিদে চাকি নিতে হবে। ওই রাতে গ্র্যান্ড ডিনারে দেখা হচ্ছে। কি বাবা টেনি, এত দেরি করে এলে যে? ওই একটু দেরি হয়ে গেল মাসিমা। বলছি আর কি কিছু আছে? হ্যাঁ বাবা আছে, এসো এসো এসো। আর কি কিছু থাকবার জো আছে? এমন রাজকীয় রান্না কতকাল খাই নাই। আরে না না, চিন্তা করো না টেনিদা, আছে আছে বলছিস? বিলক্ষণ আছে। তুমি তো এলে না, তো তোমার খাবারটা আমি খেয়ে নিলাম। আমারটা তোমার জন্য আছে, ওই মাসিমার স্পেশাল পটল দিয়ে শিঙি মাছের ঝোল। দেখেছো ভালো করে? এই ছেলেটির নাম কি? কে যে মিষ্টি খাচ্ছে? হ্যাঁ, বাবার হেল্প নেব। নেবে? হ্যাঁ বেশ, নাও। বলতে পারবে? প্যালা বলছে। প্যালা? প্যালা হ্যাঁ নয়, পটল ডাঙার পটলা। পটল ডাঙার পটলা? পটলা পটলা আরেকটা কি ছিল রে বাবা? কোনো ক্লু দেবে? বিখ্যাত চরিত্র। হ্যাঁ টেনিদা তো ওইটা। হ্যাঁ, পড়াশোনা করে, বই পড়ে। হ্যাঁ, তাহলে টেনিদার গল্প। টেনিদা যে সব রহস্যের সমাধান করতে চান এবং চান নানান রকম মজা করতে, সে এখন আমাদের বিপদে ফেলেছে। কোনটা নেব, পটলা না প্যালা? প্যালা। প্যালা। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, পিয়েট্রোগাটা প্যালাই তো ছিল। বেশ, তোমার এই প্যালা উত্তরটা নিলাম। প্যালা নামটা সঠিক হলো না ভুল হলো দেখা যাক। একদম কুড়ু বকের মতো বক বক করবি না পেলা। কিছুদিন আগে কালাজর থেকে উঠলো, খালি খাই খাই। না প্যালা। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক উত্তর দিয়েছো। প্যালারাম। তার মানে তুমি আরো 25 জোগাড় করতে পেরেছো। পুষ্পিতা, তোমার তৃতীয় ইচ্ছেটা কি? বাবা ছোটবেলা থেকে অনেক জায়গায় আমাকে বেড়াতে নিয়ে গেছে। আমাদেরকে বাবা বরাবর খুব ভালোবাসেন। পন্ডিচেরির অরবিন্দ আশ্রমে আমরা সপরিবার একটা যেতে চাই বাবাকে নিয়ে। বাহ, পন্ডিচেরি ভ্রমণ বেশ, খুব সুন্দর ইচ্ছে। তৃতীয় ইচ্ছে পূরণের জন্য কোন প্রশ্নটি বরাদ্দ করা আছে দেখা যাক।
রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত হিসেবে বাঙালিদের কাছে সুপরিচিত হলেও সারা ভারত তথা পৃথিবীর কাছে এই শহর বিখ্যাত সিল্কের কাপড় উৎপাদনের জন্য। শহরের প্রান্তে নাথনগরে ঘরে ঘরে তৈরি হয় সিল্কের থান। সিল্কের কাপড় উৎপাদনের জন্য বিহার রাজ্যে অবস্থিত এই শহরের অপর নাম সিল্ক সিটি। কোন শহরের কথা বলা হচ্ছে? কোন শহরের কথা বলা হচ্ছে? ভাগলপুর। ভাগলপুর। বেশ, তোমার ভাগলপুর উত্তরটা নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, শি ইজ রাইট। তাই আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। ভাগলপুরি সিল্কের খ্যাতি ভারত ছাড়িয়ে আজ বিশ্বের দরবারে গিয়ে পৌঁছেছে। সেই কারণেই বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সম্বলিত ভাগলপুর শহরকে বলা হয় সিল্ক সিটি। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी टच किया रे। ভাগলপুর উত্তরটা তোমার একেবারে ঠিক হয়েছে। এবং এই প্রশ্নের উত্তর দেয়া মাত্রই তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। তুমি 150 পৌঁছে গেছো। তুমি এখন পন্ডিচেরিতে বেড়াতে যেতেই পারো। ভাস্বর, তুমি আছো 125-এ তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য। তুমি কি এখন জাদু প্রশ্ন চাও না নরমাল প্রশ্ন? নরমাল প্রশ্ন দিয়ে তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণটা করে নিতে চাও। একটু বেশ, যেন সহজ হয়। তৃতীয় ইচ্ছে পূরণের জন্য একটি সহজ প্রশ্ন, তুমি সহজ হয়ে উত্তর দাও, দেখা যাক। এই যে আমরা ছবিগুলো দেখলাম বা দেখতে পাচ্ছি, এর থেকে একটা বিশেষ কিছু বোঝানো হচ্ছে, একটা বিশেষ ইঙ্গিত এর মধ্যে লুকিয়ে আছে। জোডিয়াক সাইন সবকটা। তাই? হ্যাঁ, লিও, টরাস, স্করপিও, পাইসেস, এরিজ। তাই তো মনে হচ্ছে অ্যাটলিস্ট। বাংলায় আমরা কি বলতে পারি? সিংহ, বৃশ্চিক, কর্কট, মেষ, মীন, আর টরাসটা হচ্ছে বৃষ। তাহলে আমরা রাশিচক্রের মধ্যে ঢুকে পড়ছি। হ্যাঁ, রাশিচক্র দেখাচ্ছে। কোষ্ঠী বিচার করে আমরা বুঝে নেব যে তুমি যে উত্তরটা দিয়েছো ঠিক কিনা, সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। What's your Rashi? ये तो बता दो ना। What's your Rashi? इतना बता दो ना। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। তোমার 150 নম্বর জোগাড় করা হয়ে গেল। তুমি তোমার তৃতীয় ইচ্ছে পূরণ করে ফেলেছো। এসো আমরা সেই উৎসবে যাই যেখানে মা সঙ্গীত ফিরে পান। এবার তোমার পালা। 4 নম্বর ইচ্ছেটা তোমার কি? 4 নম্বর ইচ্ছেটা হলো, বাবা একদম একা হয়ে পড়েছে, একদম একা 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 বসে বসে পেশেন্স খেলে বাড়িতে। অনেকদিন একসাথে কোথাও সিনেমা দেখতে যাইনি। আমি একটা কমপ্লিট ডে আউট বাবার সাথে চাই। আমি প্রাণ ভরে, আমি অনেক না শুনেছি, অনেক না করে কিছু করতে গেলে আগে না বলে, আমি সেদিন কোনো না শুনবো না। আমি সেদিন প্রাণ ভরে ইচ্ছে মতো খাবো, ইচ্ছে মতো শপিং করবো, ইচ্ছে মতো ঘুরবো, সিনেমা দেখবো, একটা সুন্দর একটা দিন কাটাবো বাবার সাথে। বেশ ভাস্বর, তোমার কাছেও জেনে নিই 4 নম্বর ইচ্ছেটা তোমার কি?
বাবা মা দুজনের জন্য চাইছি ইচ্ছেটা, সেটা একটা কাটলারি সেট। ওই যে আমি বললাম যে আমার বাবা একটু সাহেব মানুষ, তো বাবা যখন বাড়িতে সাপোজ ব্রেকফাস্টে ফলও দেওয়া হয়, সেটা ওই ফর্ক নাইফ দিয়ে খায়, আর না দেওয়া হয়ে রেগে যায়, কোথায় গেল ফর্ক নাইফ আমার, এরকম একটা কিছু করে। তো বাবা মা দুজনের জন্য আমি একটা কাটলারি সেট চাইছি। এটা আপনার ভেতরে কি এটা পারিবারিক ভাবেই এসছে, নাকি আপনি এমনি এটা মেম সাহেবকে পাওয়ার পর সাহেব হয়ে গেলেন? না, তা ঠিক না, আমি একটু ওই ধাঁচের আর কি। তাহলে বেশ সাহেবের জন্য একটা বেশ আয়োজন করা যাক, শুধু কতগুলি প্রশ্নের অপেক্ষায় আছে। বেশ, তোমার প্রশ্নটা দেখা যাক, প্রশ্নটা কি? ভূত আছে কি নেই এই নিয়ে নানা প্রশ্ন আছে, মানে শুধু প্রশ্ন নয়, তর্ক বিতর্ক, গবেষণা ইত্যাদি। তো এইসব ভূতেদের পোশাক আশাক, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, এইসব নিয়ে ভূতেদের নানান রকম প্রকারভেদ করা হয়েছে, সেগুলো নিয়ে আপনাদের একটু বলি। প্রথমে ধরুন ব্রহ্মদত্তি, মানে ব্রাহ্মণ মরলে ব্রহ্মদত্তি হয়, বাঘের পেটে গেলে বেগভূত, চোর মরলে চোরাচুন্নি, এইরকম আরো অনেক আছে, স্কন্দ কাটা, মামদ। তো আপনারা সবাই জানেন যে মেয়েরা মরলে কিন্তু পেতনি হয়। এই পেতনিদের আবার কিছু সাব গ্রুপস আছে, তার মধ্যে একটা হলো শাঁকচুন্নি। এবার বলুন তো, শাঁকচুন্নি কাদের বলে? গাছের শাখে যারা থাকে, শাখায়। গাছের শাখাতেই তো দেখলাম শাকচুন্নিটা বসেছিল। তোমার উত্তরটা তাহলে কি নেব? গাছের শাখায় যেই পেতনিগুলো থাকে ওটাকে শাকচুন্নি বলে। তোমাদের বাড়ির পাশে কোনো গাছে দেখেছো কোনো? তাই? তোমার বাড়ির গাছে দেখেছো কোনোদিন? না। এই উত্তরটা ফাইনালি দিল। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, নেবো না। দুপাশ থেকে দুজনেই বলছে নিস না, জানিস না, তো মাইনাস হয়ে যাবে। বেশ, তোমার উত্তরটা তাহলে তুমি চ্যালেঞ্জ করো না। উত্তরটা আমার মনে হয় মাছ খাওয়া ভূত, মেছো ভূত, ওদেরই বোধহয় শাকচুন্নি বলে। তাহলে মেছো পেতনি হবে, শাকচুন্নি কেন হবে? না, আমি চ্যালেঞ্জ করে দিই। আমরা দেখে নি প্রশ্নের উত্তর ঠিক পেলাম না ভুল পেলাম, দেখা যাক। বিবাহিত মহিলারা মারা গেলে তারা শাঁকচুন্নি হয়, শাখা পড়ে থাকে, তো তাই এদের নাম শাঁকচুন্নি। হিন্দিতে এদের চুড়েল বলা হয়, কারণ তারা চুড়ি পরে থাকে। তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছিল সেটা সর্বৈব ভুল। তোমার যা নাম্বার ছিল সেখানেই তুমি দাঁড়িয়ে রইলে। তুমি 150-তে আছো। এইবার তোমার কাছে আসবো, তুমি 150-তে আছো, শুধু ম্যাজিক প্রশ্ন বাকি আছে। এটা পারলে অবশ্যই তোমার 4th উইশ পূর্ণ হবে, আর 200 করলেই 4র্থ ইচ্ছে পূরণ। এবার ধরা যাক তোমার উত্তরটা ভুল হলো এবং ও চ্যালেঞ্জ করে ঠিক বললো, তাহলে ওর ইচ্ছে পূরণ হবে। লড়ে যাও, ভালো করে শোনো। ভাস্বরের জন্য কোন জাদু প্রশ্ন অপেক্ষায় আছে দেখা যাক। মৌলালির মোড় মধ্য কলকাতার ব্যস্ততম ক্রসিংগুলোর মধ্যে একটি। মৌলালি সংলগ্ন একটি জনবহুল রাস্তা দিয়ে আমরা চলেছি। ভাবতে অবাক লাগে, আজকে যে রাস্তা দিয়ে প্রতিদিন ছুটে চলে হাজারে হাজারে গাড়ি, সেখান দিয়ে একদিন ভেসে যেত ডিঙি, নৌকা, পানসি। মাঝিরা হাঁক পারত, জেলেরা মাছ ধরত, মাঝে মধ্যে ঢুকে পড়ত কুমির, ঘড়িয়াল। কারণ আজ যেটি রাস্তা, সেদিন সেটি ছিল একটি খাঁড়ি বা জলপথ। বহুকাল আগে, কতদিন আগে বলতে পারবো না, সেই আগে পর্তুগিজ যে জলদস্যুরা থাকতো আর কি, ব্রিটিশ আমলের গোড়ার দিকে আর কি, তখন এটা একটা খাল ছিল। এই খালের সঙ্গে বিদ্যাধরী যে নদী আছে তার সংযোগ ছিল, আর একদিকে গঙ্গার সঙ্গে সংযোগ ছিল। মৌলালি অঞ্চলের এই রাস্তাটির নাম কি? জাদু প্রশ্ন, মৌলালি অঞ্চলের এই রাস্তাটির নাম কি? ক্রিক রোড। ক্রিক রোড। আমরা ক্রিক রোডই ছবি দেখিয়েছি তো? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কারণ ছোটবেলা থেকে যতবারই ওখান দিয়ে গেছি এটাই শুনেছি যে এখানটা নদী ছিল, এখন রাস্তা হয়ে গেছে। আর মৌলালি ক্রসিং থেকে একটা ওই
মানে ক্রিক্রোটা ইজ কনসিডার টু বি আ বাইপাস, ওটা দিয়ে গিয়ে আবার ওইদিকে হ্যাঁ ওয়েলিংটন হিল সিনেমার ওদিকে ওঠা যায়, কারণ আমি ওই সময় চাকরি করার সময় ঘুরেছি এগুলো পায়ে হেঁটে, তাই আমার মনে হচ্ছে ক্রিক্রো। তাহলে তুমি ফাইনালি বলছো কি ক্রিক্রো? আমরা দেখেনি, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, আমরা যে উত্তরটা পেয়েছি আজকের শেষ প্রশ্ন হিসেবে, সেইটা ভাস্বর ঠিক দিল না ভুল দিল আমরা আবার যাচাই করে নিই। এখানে একটা খাল ছিল, এই আমার বাপ কাকাদের আগে আমাদের সময় যে জলদস্যুরা থাকতো আর কি, এইখান থেকে আপনার ওরা ডাকাতি করে এই রাস্তা দিয়ে যেত আর কি। সেই খালটাই কভার হয়ে এটা একটা পথ হয়, তৈরি হয় এবং ক্রিক্রোবর নাম দিয়ে তৈরি হয়। আই নিউ দিস। ক্রিক্রো একেবারে ঠিক উত্তর। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো একেবারে 200 নম্বরে, পূর্ণ করে ফেলেছো তোমার চতুর্থ ইচ্ছে। সকলে মিলে আমরা একটা উৎসব, একটা উদযাপন, একটা আনন্দের দিকে যাব। এসো। না এটা তুমি বাবার হাতে তুলো। না তুমি, আমিও ধরছি, এই তো অনেক বহুদিনের সব পয়েন্ট বিচার করে দেখতে গেলে দেখতে পাচ্ছি যে ভাস্বর আজকে 200 পয়েন্ট জোগাড় করে ফেলেছে, অতএব আজকে ভাস্বর উইনার হয়েছে আজকের খেলায়। এটা এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে 5000 টাকার একটা গিফট ভাউচার, এটাও তোমার জন্য। এটা তোমার বাবার হাতে তুলে দিচ্ছি, তোমাদের 3 জনের ছবি বাড়িতে শোভা পাবে। আর আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের করা একটা বিশেষ শাড়ি, এছাড়াও একটি বিশেষ পুরস্কার আছে শিলংয়ের হোটেল পোলো টাওয়ার্স, ওরা দিচ্ছে 2 নাইট 3 ডেজের একটা হলিডে প্যাকেজ, এটা তো তোমার জন্য, আমার খুব কাজে লাগবে। এটা এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটা গিফট ভাউচার 5000 টাকার। আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমারই জন্য স্বর্ণালী কাঞ্জিলালের করা। ব্যাস, যে কথা দিয়ে শুরু করেছিলাম যে বাবা মারা অপেক্ষায় থাকেন কবে ছেলে মেয়েরা তাদেরকে তাদের মতো করে ভরিয়ে তুলবেন। আমাদের এই ছোট্ট মঞ্চে আমরা আমাদের মতো আয়োজনে এরকম ভরিয়ে তোলার একটা উৎসব করি। আজকে ভরে উঠতে দেখলাম ওর বাবাকে, ভরে উঠতে দেখলাম ওর মা বাবাকে আনন্দে। উপহার যেগুলো সেগুলো বাইরের, কিন্তু ভেতরের আনন্দে ওদের মুখ চকচক করে উঠলো, আপনাদেরও উঠলো বলেই আমাদের মনে হয় আমরা এইরকম আনন্দের উৎসব যেন চালিয়ে যেতে পারি বৃহস্পতি, শুক্র, শনি রাত্রির ঠিক 9:30টায় হ্যাপি পেরেন্টস ডে কে সঙ্গে করে। শুভরাত্রি, ধন্যবাদ।